অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার রায় বাতিল, খালাস পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান। রাজনৈতিক উদ্দেশ্যে সাজা পর্যবেক্ষণ আদালতের। সংস্কারই হবে গণ অভ্যুত্থানের সনদ, জানালেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র সংস্কারে 4 কমিশনের প্রতিবেদন জমা, আরও 1 মাস বাড়ছে মেয়াদ। আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে 6টি কমিশনের যে কাজের সময়টা সেটা আমরা আরো 1 মাস বাড়িয়ে দেব। জুলাই হত্যায় জড়িতদের ভিডিও ফুটেজে শনাক্ত করে গ্রেফতার চলছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ধরা হবে পুলিশ সহ সব সরকারি কর্মকর্তাকেও। ছাগলকাণ্ডের সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী লায়লা কানিজ গ্রেফতার, গোয়েন্দা কার্যালয় থেকে নেওয়া হয়েছে আদালতে। পাঠ্য বইয়ে আদিবাসী লেখা গ্রাফিতি বাতিল নিয়ে এনসিটিবির সামনে শিক্ষার্থীদের 2 গ্রুপের সংঘর্ষ, সাংবাদিক সহ আহত 10। এবং কাল থেকে শুরু বিপিএল এর চট্টগ্রাম পর্ব। বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের মুখোমুখি হবে ঢাকা। সন্ধ্যায় স্বাগতিকদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। দর্শক, রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির ব্রিফিংয়ে কথা বলছেন ডক্টর ইফতেখারুজ্জামান। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমাদের দুদকের প্রচারণামূলক কার্যক্রম বা প্রতিরোধমূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে হবে। সর্বশেষ আমরা যে প্রস্তাবনাগুলো করেছি, আমরা 47 দফা প্রস্তাব করেছি। এর মধ্যে অবশ্যই 47টি মতামত, এর মধ্যে আরো কোনো উপদফা আছে। সব মিলিয়ে 47টি। এই দফাগুলো বাস্তবায়নের জন্য আমরা একটা পথরেখা প্রস্তাব করেছি, যেটি আমাদের মূল প্রতিবেদনে আছে। পথরেখাটির মধ্যে আমরা 3টি পর্যায়ে বাস্তবায়নযোগ্য আমরা সুপারিশ করেছি। একটি হচ্ছে স্বল্প মেয়াদে, যেটা 6 মাসের মধ্যে বাস্তবায়ন করা যায়। বিশেষ করে দুদকের হাতে মানে প্রতিপালনযোগ্য যে প্রস্তাবনাগুলো আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বাস্তবায়নযোগ্য যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো আছে 6 মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য। এরপরে 1.5 বছর 18 মাসের মধ্যে বাস্তবায়নযোগ্য বেশ কিছু প্রস্তাবনা আছে, এবং কিছু আছে প্রস্তাবনা যেগুলো 3 থেকে 5 বছর লাগতে পারে। সেটি আমরা 3 থেকে 4 বছর লাগতে পারে 48 মাস মেয়াদের। সো এই বিষয়গুলো বিবেচনা নিয়ে আমরা প্রস্তাবনা করেছি। আমরা আশা করছি যে আমাদের প্রস্তাবনা নির্ভর করে যদি দুদকের সংস্কার হয় এবং রাষ্ট্র কাঠামোতে যে পরিবর্তনের কথা আমরা প্রস্তাব করছি সেগুলো বাস্তবায়িত হয়, তাহলে বাংলাদেশের কার্যক্রমভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হতে পারে। ধন্যবাদ সবাইকে। দর্শক, কথা বলছিলেন ডক্টর ইফতেখারুজ্জামান। আমরা সরাসরি যুক্ত ছিলাম তার বক্তব্যে। 10 বছর সাজা পেয়ে অবশেষে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালাস দেওয়া হয়েছে তারেক রহমান সহ সব আসামিকেও। একই সাথে বিচারিক ও হাইকোর্টের দেয়া 2টি রায় বাতিল করেছেন আপিল বিভাগ। বুধবার সকালে এই রায় দেয়া হয়। পর্যবেক্ষণে বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যে সম্মানহানি করতেই এই মামলায় আসামিদের সাজা দেওয়া হয়েছে। বুধবার সকালে প্রধান বিচারপতি ডক্টর রেফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপিলের রায় ঘোষণা করেন। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেয়া হয়। একই সঙ্গে বিচারিক ও হাইকোর্টের দেয়া 2টি রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। জাজমেন্টে প্রথমেই বলেছে যে অ্যাপিল ইজ অ্যালাউড, সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। পর্যবেক্ষণে আদালত বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, প্রতিহিংসামূলকভাবেই মামলাটির বিচার করা হয়। এই মামলাটা ছিল শেখ হাসিনা ওয়াজেদের
ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে নিশ্চিহ্ন করার জন্য দুদকের আইনজীবী জানান, এই মামলায় অর্থ আত্মসাতের কোনো প্রমাণ মেলেনি। ট্রাস্টের স্বার্থে অন্য কাউকে দিতে পারে টাকা, যদি ট্রাস্টের স্বার্থে ইউজ হয়। তো ট্রাস্টের স্বার্থে ইউজের জন্য তাদেরকে দেওয়া হয়েছিল, সেটা প্রমাণ হয়েছে যে বায়না করেছিল ট্রাস্টের নামে জমি কেনার জন্য। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 2018 সালে খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেন বিচারিক আদালত। পরে তার সাজা বাড়িয়ে 10 বছর করে হাইকোর্ট। আর তারেক রহমান সহ অন্যদের সাজা দেয়া হয় 10 বছরের কারাদণ্ড। শফিয়া জাসনা, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। যে কোনো সময় কারামুক্ত হতে পারেন আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন দণ্ড থেকে খালাসপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। মঙ্গলবার তার আইনজীবী শিশির মনির জানান, খালাসের রায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর দ্রুত সময়ের মধ্যেই মুক্তি পাবেন বাবর, এমনটা আশা করেন তিনি। মঙ্গলবার 2 বিচারপতির বেঞ্চ অস্ত্র আইনে দায়ের হওয়া মামলাটিতে 5 আসামিকে খালাস দেওয়া হয়। সাজা কমানো হয় কয়েকজন আসামির। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের মাধ্যমে তৈরি হবে গণ অভ্যুত্থানের সনদ। আগামী নির্বাচন হবে এই সনদের ভিত্তিতে, যেখানে সব দলমতের মানুষের ঐক্যমত থাকবে। 4 সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ইউনূসের কাছে নিজ নিজ কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন এবং দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান প্রতিবেদন জমা দেওয়ার পর এর সারসংক্ষেপ তুলে ধরেন প্রধান উপদেষ্টার কাছে। এ সময় ডক্টর ইউনূস আরও বলেন, আগামীর সরকার গঠিত হবে ঐক্যমত্যের ভিত্তিতে। এটা গণঅভ্যুত্থানের একটা চার্টার তৈরি হয়, ওই যে নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার থেকে যাবে। এই চার্টার থেকে যাবে ইতিহাসের অংশ হিসেবে, এটা আমাদের জাতীয় কমিটমেন্ট, এটা কোন দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে, ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। যত তাড়াতাড়ি পারি, যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি, বাস্তবায়ন করতে থাকবে। ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে, এই চার্টারের ভিত্তিতে, সেটাও যেন একটা ঐক্যমতের সরকার হয়, যে চার্টারকে আমরা ধরে রেখেছি। 6টি কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এরপর সংস্কারের রোড ম্যাপ দেয়া হবে। তিনি বলেন, মধ্য ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু হবে। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সংস্কার কমিশনের প্রস্তাবের ভিত্তিতে ন্যূনতম সংস্কারগুলো আইডেন্টিফাই করা হবে। সংস্কার কমিশনের বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। এখন কমিশন প্রধানেরা এবং কমিশনগুলো বসে এইখান থেকে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, তাদের জায়গাগুলো কোথায় কোথায় তারা মনে করছেন যে প্রাধান্য দেয়া উচিত, সে জায়গাগুলো তারা ঠিক করবেন। এই জন্য আগামীকালই একটা প্রজ্ঞাপনের মাধ্যমে 6টি কমিশনের যে কাজের সময়টা, সেটা আমরা আরো 1 মাস বাড়িয়ে দেব। কমিশনের প্রস্তাবগুলোর ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত প্রতিষ্ঠার জন্য সংস্কার বিষয়ে আলোচনা হবে। দ্বিতীয় ধাপে ঐক্যমতের ভিত্তিতে আমরা প্রয়োজনীয় আইন এবং নীতি প্রণয়নের কাজ শুরু করব। চতুর্থ ধাপে হচ্ছে বাস্তবায়ন।
জুলাই আগস্টের আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা বাড়াবাড়ি করেছেন, গুলি করেছেন, তাদের সবাইকে ধরা হচ্ছে। তদন্ত করে আরও ধরা হবে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পরিদর্শনে যান তিনি। সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা। জানান, ভিডিও ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কার্যক্রম নিয়মিত চলছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে নির্বাচনের সময় কাজে লাগাতে আরও দক্ষ করে তোলা হচ্ছে। বাহিনীটিতে নতুন যুক্ত হচ্ছে 1 লাখেরও বেশি তরুণ, এমনটি জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে। ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে মতিউর, যে ছাগল মতিউর, সেও কিন্তু ধরা পড়ছে। তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। বহুল আলোচিত ছাগল কাণ্ডে জড়িত সাবেক এনবিআর সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিসকে নেওয়া হয়েছে সিএমএম আদালতে। এর আগে সকালে রাজধানীর ভাটারা থেকে তাদের গ্রেফতার করা হয়। ভাটারা থেকে তাদের গ্রেফতারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার সকালে একটি খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ। গ্রেপ্তারের পর দুজনকেই গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। এই দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করে দুদক। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। মামলায় এই দম্পতির ছেলে মেয়েদেরও আসামি করা হয়েছে। টিউলিপ সিদ্দিকের জায়গায় নতুন অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে লেবার পার্টির এমপি এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে মঙ্গলবার পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ মন্ত্রিসভায় সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে দেয়া পদত্যাগ পত্রে সব অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির সামনে শিক্ষার্থীদের 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে সাংবাদিক সহ 10 জন আহত হয়েছেন। পাঠ্যবইয়ের প্রচ্ছদে আদিবাসী লেখা গ্রাফিতি বাতিল ও বহাল রাখার দাবিতে এনসিটিবি কার্যালয় ঘেরাও কর্মসূচিতে আদিবাসী ছাত্র জনতা ও স্টুডেন্ট ফর সভরেন্টি মুখোমুখি হলে এই সংঘর্ষ শুরু হয়। নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বইয়ের পেছনের প্রচ্ছদে থাকা এই চিত্রকর্ম নিয়েই এই বিতর্কের সূত্রপাত। গত 12 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী স্টুডেন্টস ফর সভরেন্টি ব্যানারে এনসিটিবি ঘেরাও করার পর রাতে বইটির অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়। এরপরে শুরু হয় বিতর্ক। পাঠ্যপুস্তক থেকে এই চিত্রকর্ম বহালের দাবিতে সকালে রাজু ভাস্কর্যের পদদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা। এরপর এনসিটিবি অভিমুখে পদযাত্রা শুরু করে। এই রাষ্ট্রের প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমরা অঙ্গাঙ্গি কিভাবে জড়িত। আমরা দেশের মানুষ আদিবাসীদেরকে বিচ্ছিন্ন করার জন্য উঠে পড়ে লেগেছেন। আপনারা দেখেছেন, তাদের বক্তব্য শুনেছেন, তারা কেমন উগ্রবাদী তারা। একই সময় আদিবাসী লেখা গ্রাফিতি বাতিলের সিদ্ধান্ত বহাল রাখার জন্য পাল্টা কর্মসূচির অংশ হিসাবে এনসিটিবি ঘেরাও করে স্টুডেন্ট ফর সভরেন্টি শিক্ষার্থীরা। আমাদের দাবিটা হচ্ছে আদিবাসী শব্দটা পাঠ্যপুস্তক থেকে বাতিল করতে হবে। এদেশটা আমাদের, তাদের নয়। তারা পার্বত্য অঞ্চলে পৃথক আইন দাবি করতে পারবে না। এই দেশের বই পুস্তক থেকে আদিবাসী শব্দকে বাদ দিয়ে দিতে হবে, উড়ে দিতে হবে। দুপক্ষই মুখোমুখি অবস্থানে চলে এলে মানব ব্যারিকেড দেয় আইন শৃঙ্খলা বাহিনী। তবে সেই ব্যারিকেড ভেঙে দুপুরে 1টায় সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে উভয় পক্ষেরই প্রায় 10 জন আহত হয়। উপজাতি সন্ত্রাসীরা তারা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানে যেভাবে বাঙালিদেরকে শহীদ করে সাধারণ মানুষের উপর হামলা চালায়, ঠিক ওই একই কায়দায়, সন্ত্রাসী কায়দায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর তারা এনসিটিভির সামনে হামলা করেছে। আমরা চাইছি রাষ্ট্রবিরোধী যে আদিবাসী শব্দ সেটিকে ব্যবহার যাতে না করে, সেজন্য শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা আমরা কর্মসূচি পালন করতে এসেছিলাম। তবে কেন আমাদের উপরে এই নির্মম হামলা, কারা হামলা করেছে? এই হামলার বিচারের দাবিতে এনসিটিভির সামনে সড়কে অবস্থান নেয় স্টুডেন্ট ফর সভরেন্টি। আল মোহাম্মদুল খান, নিউজ 24, ঢাকা।
দর্শক, কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 3টি রিসোর্ট পুড়ে ছাই হয়েছে। বুধবার রাত 2:30টার দিকে টেকনাফ উপজেলার পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে প্রায় 6 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, প্রথমে স্থানীয় এবং পর্যটকরা আগুন নেভাতে শুরু করে। পরে কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পুরো দ্বীপে ফায়ার সার্ভিসের কোনো স্টেশন না থাকায় আগুনে এতটা ক্ষতি হয়েছে। নামক এক রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে শুনতে পেয়েছি, এবং তার পাশে এক কৌশুক নামক ওইটা পুরোটা পড়ে গিয়েছে। ওইখানে একটা তদন্ত কমিটি হয়েছে, সেই কমিটির রিপোর্ট দিলে আমরা বুঝতে পারবো। সংবাদের সময় হলো একটা বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। দ্বিগুণ জীবাণু, দ্বিগুণ রুক্ষতা, জানো কিসে আছে দ্বিগুণ সুরক্ষা? তাই প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, ওয়েটনেস ইন্ডিকেটর সহ কটনি সফট ডায়াপার, ইউভি রশ্মিতে জীবাণু মুক্ত সুগন্ধিযুক্ত টুইঙ্কেল ডায়াপার। ফ্যান্টাস্টিক 4 ফিচার সহ এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। প্যারাবেন আর্টিফিশিয়াল ডাই ব্লিচ দিয়ে তৈরি বড়দের লোশন নয়, বাবুকে দিন স্কয়ারের মেরিল বেবি লোশন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই মেরিল বেবি লোশন। এলো স্যাভলন টুইঙ্কেল বেবি প্যান্ট ডায়াপার, যা সোনামণিকে রাখে স্বস্তিতে। শুরুটা হোক যত্নে। প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। যতবারই ছুঁই তোকে দিই যত্ন মাখা কোমল ছোঁয়া। এসিআই নিয়ে এলো কোকোনাট মিল্ক ও জাফরানের নির্যাস সমৃদ্ধ বেবি সফট বেবি লোশন, যা বাবুর ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। কোমল ছোঁয়া প্রতিবার, বেবি সফট। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ, বিজ্ঞ ও অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম অন্তরে জাগ্রত করতে হবে। ওই ব্যক্তি মোত্তাকি যে ব্যক্তি গায়েবে বিশ্বাস করে। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। বেনাপোলে বিজিবি বিএসএফ এর উচ্চ পর্যায়ের সীমান্ত সম্মেলন চলছে। সকাল থেকে বেনাপোল বিজিবির হেডকোয়ার্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন খুলনা বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী। এ সময় বেনাপোল সীমান্তের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা সহ সীমান্ত উত্তেজনা নিরসনে মত বিনিময় হবে বলে জানা গেছে। এর আগে সকাল 11টায় ভারতের ডিআইজি সাউথ বেঙ্গল কলকাতা রানী কুমারের নেতৃত্বে 21 সদস্যের একটি দল বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সামনে বিএসএফ ও বিজিবি শুভেচ্ছা বিনিময় করে। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তের শূন্য রেখায় কাঁটা তারের বেড়ায় এবার বোতল ঝুলিয়ে দিল বিএসএফ। সকালে দহগ্রাম সীমান্তের সরকারপাড়া এলাকার বাংলাদেশ ভারত প্রধান পিলার এলাকায় খালি বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। এদিকে 1.5 কিলোমিটার জায়গায় শূন্য রেখা কাঁটা তারের স্থানে ভারী অস্ত্র নিয়ে টহল জোরদার করেছে বিএসএফ। সন্ধ্যার পর থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট ব্যবহার করে সার্বক্ষণিক মনিটরিং করছে।
এতে নতুন করে আতঙ্কিত হয়ে পড়েছে সীমান্তবাসী। রাতের আঁধারে বেড়া তুলে নিয়ে যাওয়ার ভয়ে তারা বোতল ঝুলিয়ে দিয়েছে বলে জানিয়েছে ৫১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদিন। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার অর্থ বাণিজ্য সংবাদ। দ্বিগুণ হচ্ছে শিল্প খাতের গ্যাসের দাম। এরই মধ্যে নতুন দরের নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের জ্বালানি বিভাগ। ব্যবসায়ীদের অভিযোগ, সুদহার বৃদ্ধি, ডলার সংকটে কাঁচামালের অভাব, শ্রমিক অসন্তোষ সহ নানা কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে শিল্প খাত। এই অবস্থায় গ্যাসের দাম দ্বিগুণ করলে পথে বসতে হবে উদ্যোক্তাদের। গবেষকরা বলছেন নতুন দর সংকটে ফেলবে এই খাতকে। বিস্তারিত রিয়াদ সুমনের বিশেষ প্রতিবেদনে দেখে আসব। ডলার সংকট, আমদানি কড়াকড়ি, সুদের উচ্চ হার, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা জটিলতায় সময় পার করছে দেশের বিভিন্ন পর্যায়ের শিল্প খাত। আছে বাড়তি দর দিয়েও গ্যাস না পাওয়ার চরম ভোগান্তি। বিদ্যমান এসব সংকটের মধ্যেই নতুন করে শিল্পে গ্যাসের দাম ১৫২% পর্যন্ত বা ২.৫ গুণ বাড়ানোর প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তী সরকারের জ্বালানি বিভাগ। প্রস্তাব অনুসারে নতুন কারখানাগুলোতে বর্তমান দরের চেয়ে ২.৫ গুণ বেশি দামে গ্যাস কিনতে হবে। পুরনো শিল্প কারখানায় লোড বাড়াতে চাইলেও গুনতে হবে নতুন মূল্য। তথ্য বলছে বর্তমানে শিল্প কারখানার গ্রাহকদের প্রতি ঘনমিটার গ্যাস কিনতে হচ্ছে ৩০ টাকায়, ক্যাপটিভে ৩০ টাকা ৭৫ পয়সা। বিআরসিতে পেট্রোবাংলার পাঠানো প্রস্তাবে নতুন দাম ধরা হয়েছে ৭৫ টাকা ৭২ পয়সা। পুরনোদের ক্ষেত্রে যদিও কিছুটা ছাড় থাকছে ওই প্রস্তাবে। গ্যাসের নতুন মূল্য ওনারা বৃদ্ধি করতে চাচ্ছেন বা আমাদেরকে গ্যাস নতুন একটা দামে দিতে চাচ্ছেন। কেন মূল্য বৃদ্ধিটা ঘটছে সেটারও একটা যৌক্তিক ব্যাখ্যা বা কারণ আমাদের সাথে যদি আলোচনা হতো তাহলে হয়তো আমরা উপকৃত হতাম। নিরবচ্ছিন্ন সরবরাহের কথা বলে গেল ২ বছর আগে শিল্পের গ্যাসের দাম ১৫০ থেকে ১৭৮% পর্যন্ত বাড়ানো হয়। বাড়তি খরচ করেও সংকট কাটেনি, উল্টো অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের মূল্য বাড়ানোর উদ্যোগ শিল্পের জন্য হুমকি বলে মনে করেন উদ্যোক্তারা। একই মার্কেটে আমরা রপ্তানি করি, কিছু ব্যক্তি আমরা ৩০ টাকার গ্যাস ইউজ করব বা ৩১.৫ টাকার গ্যাস ইউজ করব, আর কিছু ব্যক্তি ৭০ টাকার গ্যাস ইউজ করবে। ফলে সেখানে কিন্তু একটা আনহেলদি আনফেয়ার কম্পিটিশন হবে। সেই কম্পিটিশনে গিয়ে আন্তর্জাতিক বাজারে টিকে থাকা খুব কঠিন হবে। গবেষক ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন গ্যাসের উচ্চ মূল্য দিয়েও ব্যবসায়ীরা জ্বালানির নিশ্চয়তা পাবেন কিনা তা নিয়েও আছে শঙ্কা। বর্ধিত মূল্য সরকারকে দেবার মাধ্যমে গ্যাসের সরবরাহ নিশ্চিত করা যাবে না। তার কারণ হলো ব্যবসায়ীরা তাদের বর্ধিত মূল্যটি টাকায় দিলেও বর্ধিত গ্যাসের সরবরাহটি এলএনজি আমদানি করে করতে হবে এবং এলএনজি আমদানির জন্য সরকারের বেশি মাত্রায় ডলার দরকার, টাকা নয়। সুতরাং বর্ধিত টাকা দিয়ে কিন্তু ডলারের সংকট মেটানো যাবে না। এমন করে বিদ্যুৎ এবং জ্বালানি দিতে হবে যাতে করে আমাদের এই যে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যেগুলো আছে তারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তাদের জন্য কোনো রকমের শর্টফল না হয়। এ বিষয়ে জানতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এবং পেট্রোবাংলার কার্যালয়ে গিয়েও কর্তৃপক্ষের কোনো মতামত পাওয়া যায়নি। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। দর্শক, জমে উঠেছে বাণিজ্য মেলা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, মেলায় ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন, আর বেচা বিক্রি কেমন হচ্ছে, কি বলছে দোকানিরা? ধন্যবাদ মাহমুদ। আমরা সকাল থেকে রয়েছি বাণিজ্য মেলায় এবং 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আজ 15তম দিন এবং সকাল 10টায় মূল ফটক খুলে দেওয়ার পর থেকেই ক্রেতা দর্শনার্থীরা আসতে শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন সাপ্তাহিক ছুটির দিনগুলোর মতো অত ক্রেতা দর্শনার্থী না থাকলে
থাকলেও কিছু কিছু সময় যাওয়ার পর সময় গড়ানোর সাথে সাথে ক্রেতা দর্শনার্থী কিছুটা বেড়েছে। প্রথম দিকে তেমন ছাড়া না পাওয়া গেলেও গত শুক্রবার থেকে কিন্তু ক্রেতা দর্শনার্থীদের ভিড় করছে। বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যেরকম বেচা বিক্রি হয় কর্মদিবসগুলোতে সেরকম হয় না। সেই জায়গা থেকে আসলে সকাল 10টার পর, যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন নয়, রাত 9টা পর্যন্ত মেলা চলবে এবং এইবার মেলায় প্রথম অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা হয়েছে। তো বেশিরভাগ ক্রেতাই আসলে অনলাইনে টিকিট কাটার মাধ্যমে মেলায় আসছেন এবং যাচাই বাছাই করে নিজের পছন্দের পণ্যটি কিনে নিয়ে যাচ্ছেন। যেহেতু মেলার আর 2 সপ্তাহ খানেক বাকি, তো সবাই আসলে কিছু কিছু সময় বের করে আসছেন। যেহেতু মেলা অনেকটা দূরে হয়, যাতায়াতের একটু সমস্যা হয়, তাই ছুটির দিনটা নাকি মানুষ বেছে নেন মেলায় আসার জন্য। এবং এবারের মেলায় কিন্তু যেহেতু প্রথম অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা হয়েছে, তাই ইজারাদারদের অনুরোধ যে যেহেতু প্রবেশদ্বারে একটি ভিড় লেগে থাকে, লাইন লেগে থাকে, সেই জায়গা থেকে অনলাইনে টিকিট কাটলে ক্রেতাদের জন্য স্বস্তি ফিরবে। মাহমুদ, এখান থেকে মরিয়ম আজিজ মৌরিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, ফিরছে আরও খবর নিয়ে, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। আবারও স্বাগত সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘ আলোচনার পর গাজায় যুদ্ধবিরতির চূড়ান্ত বিবরণ নিয়ে কাতারে আলোচনা চলছে। মধ্যস্থতাকারী দেশ কাতার বলছে বিগত কয়েকবারের তুলনায় এবারের যুদ্ধবিরতির আলোচনা আশা জাগাচ্ছে। এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে 38 ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি ইয়েমেনের হুথিদের। গাজায় অব্যাহত রয়েছে দখলদার বাহিনীর বর্বরতা। মঙ্গলবারও উপত্যকাটির মধ্যাঞ্চলে বাস্তুচ্যুতদের একটি ভবনে বোমা হামলা চালায় ইসরায়েল। এতে বেশ কয়েকজন নিহত হন। গত 15 মাসে গাজায় চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহত সংখ্যা বেড়ে 46,645 জনে দাঁড়িয়েছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয় জানিয়েছে গাজায় যুদ্ধ অব্যাহত থাকায় ফিলিস্তিনিরা উল্লেখযোগ্য বিপদের মুখোমুখি রয়েছেন। সংগঠনটির তথ্য মতে গত 5 দিন ধরে গাজায় বাস্তুচ্যুত ব্যক্তিদের আশ্রয় কেন্দ্রগুলোতে ক্রমাগত আক্রমণ চালানো হচ্ছে। বাসিন্দাদের সাহায্যে এগিয়ে আসা জাতিসংঘের প্রচেষ্টা প্রত্যাখ্যান করে চলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। হামলার মধ্যেই চলছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা। বুধবার মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে 8 ঘন্টারও বেশি সময় ধরে চলা রুদ্ধদ্বার আলোচনা আশাবাদ তৈরি হয়েছে। কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েল এবং গাজার শাসক গোষ্ঠী হামাসের কর্মকর্তারা বলেছেন অবরুদ্ধ গাজা যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য চুক্তি সইয়ের বিষয়টি যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি সম্ভাবনার পথে রয়েছে। এদিকে জিম্মি মুক্তি আশায় দিন গুনছেন ইসরায়েলি নাগরিকরা। প্রিয়জনদের ছবি হাতে নিয়ে তেল আবিবের রাস্তায় জড়ো হয়েছেন হাজারো মানুষ। এই সময় সমাবেশকারীদের সঙ্গে যোগ দেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়াভ গ্যালান্ট। অন্যদিকে ইয়েমেনের হুতি যোদ্ধারা বলেছে যে তারা দক্ষিণ ইসরায়েলি শহর ইলাতে একটি পাওয়ার স্টেশন ও তেল আবিবে ড্রোন ছুড়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা মঙ্গলবার ভোরে মধ্য ইসরায়েলের উপর দিয়ে আসা একটি ক্ষেপণাস্ত্র বাধা দিতে সক্ষম হয়েছে। চন্দ্রা, নিউজ 24। এবারে খেলার খবর। বিপিএল এর চট্টগ্রাম পর্ব আগামীকাল থেকে শুরু। বন্দরনগরের প্রথম ম্যাচে টেবিলের তলানিতে থাকা ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের। সন্ধ্যায় স্বাগতিক চিটাগাং কিংসের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। ঢাকা সিলেট ঘুরে বিপিএল এখন বন্দরনগরীতে। দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে মেগাস্টার শাকিব খানের ঢাকা, যারা টানা 6 হারের পর সিলেটে নিজেদের শেষ ম্যাচে স্বস্তির জয় নিয়ে ফিরেছে চট্টগ্রামে। অন্যদিকে বরিশাল এবারের আসরে এ পর্যন্ত 2টি ম্যাচে হেরেছে, 2টিই আবার টেবিল টপার রংপুর রাইডার্সের কাছে। দিনের দ্বিতীয় ম্যাচে নিজেদের ঘরের মাঠে চট্টলার দলটি আতিথ্য দেবে খুলনাকে। শেষ দিকে টানা 3 জয়ে পয়েন্ট তালিকার 2 নম্বরে উঠে এসেছে চট্টগ্রাম। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।